নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর সেট অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক বলেছে জলবিষুব বলে চিহ্নিত করা হয়, এটা হবে অপশন সি 23শে সেপ্টেম্বর। 2 পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় পৃথিবীর, এটা হবে অপশন বি অনুসুর অবস্থানে। 3 কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়, এটা হবে অপশন এ নিরক্ষরেখার সাহায্যে। 4 দ্রাঘিমার রেখাগুলি, এটা হবে অপশন বি অর্ধবৃত্ত। 5 ব্যারোমিটার যন্ত্রটি পূর্ণ থাকে, এটা হবে অপশন সি পারদে। 6 বায়ু উষ্ণ হলে বায়ুর ঘনত্ব, এটা হবে অপশন এ কমে। 7 ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার, এটা হবে অপশন বি স্তূপ পর্বত। 8 জনবসতির ঘনত্ব সর্বাধিক হয়, এটা হবে অপশন সি সমভূমি অঞ্চলে। 9 মোহনার কাছে নদীর প্রধান কাজ হলো, এটা হবে অপশন ডি সঞ্চয়। 10 মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাদের বলে, এটা হবে অপশন এ উপনদী। 11 ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হলো, এটা হবে অপশন বি আর্সেনিক। 12 হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ হলো, এটা হবে অপশন ডি জল দূষণ। 13 ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা হয়, এটা হবে অপশন বি জাপানে। 14 মাটিতে জৈব রূপে পচনশীল নয় এমন বস্তুটি হলো, এটা হবে অপশন ডি প্লাস্টিক। 15 রুর অঞ্চলের প্রধান নদী হলো, এটা হবে অপশন বি রুর। 16 নেদারল্যান্ডের বর্তমান রাজধানী হলো, এটা হবে অপশন সি আমস্টারডাম। এরপর 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 2 1 আরোরা শব্দের অর্থ হলো ড্যাশ, উত্তর হবে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। 2 ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ড্যাশ, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 সমচাপ রেখায় বায়ুর চাপকে ড্যাশ এককে দেখানো হয়, উত্তর হবে মিলিবার। 4 ঘোড়ার খুরের মতো দেখতে নদীবাঁকের অংশকে ড্যাশ বলে, উত্তর হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 5 কৃষিজমি দূষণের প্রধান কারণ ড্যাশের ব্যবহার বৃদ্ধি, উত্তর হবে রাসায়নিক সারের। এরপর 3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 3 1 কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে, উত্তর হবে 21শে জুন। 2 মোবাইলে ব্যবহৃত কোন প্রযুক্তির সাহায্যে কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়, উত্তর হবে জিপিএস প্রযুক্তি। 3 উচ্চচাপ অঞ্চলে কিরূপ আবহাওয়া বিরাজ করে, উত্তর হবে পরিষ্কার ও রোদ ঝলমলে। 4 ছোটনাগপুর কোন ধরনের মালভূমি, উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। 5 ভি আকৃতির নদী উপত্যকাকে কি বলে, উত্তর হবে গিরিখাত। এরপর 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলির মিলিয়ে লেখো। দেখো, 1 বলেছে স্ট্রম্বলি, এটা হবে অপশন ডি ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ। 2 পোল্ডার ভূমি, এটা হবে অপশন এ জুইডারজি। 3 মিনামাটা, এটা হবে অপশন বি পারদ দূষণ। 4 বিস্কুট তৈরির কারখানা, এটা হবে অপশন সি
রিডিং। এরপর 5-এরগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 টেবিল ল্যান্ড কাকে বলা হয় এবং কেন? উত্তর হবে মালভূমি অঞ্চলগুলিকে টেবিল ল্যান্ড বলা হয়। মালভূমি অঞ্চলগুলির উপরিভাগ প্রায় সমতল হলেও চারপাশ অত্যন্ত খাড়া প্রকৃতির হয়, ফলে মালভূমি অঞ্চলগুলি দেখতে অনেকটা টেবিলের মতো হয় বলে মালভূমি অঞ্চলগুলিকে টেবিল ল্যান্ড বলা হয়। এরপর 5-2 বলেছে লম্বরশ্মি ও তির্যক রশ্মির তফাৎ কী? উত্তর হবে কোনো স্থানের উপর সূর্যরশ্মি সোজাসুজি এসে পড়লে স্থানটি দ্রুত উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস পরিবহন পদ্ধতিতে দ্রুত উত্তপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অন্যদিকে কোনো স্থানের উপর সূর্যরশ্মি তির্যকভাবে এসে পড়লে স্থানটি ধীরে ধীরে উত্তপ্ত হয়, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসও স্বল্প উত্তপ্ত হয় বলে উচ্চচাপীয় অবস্থার সৃষ্টি হয়। এরপর 5-3 বলেছে দোআব কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোআব বলে, যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোআব অংশে এলাহাবাদ, আগ্রা প্রভৃতি শহরগুলি অবস্থিত। 4 ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? উত্তর হবে বদ্ধ জলাশয়গুলিতে চাষের জমি রাসায়নিক সার মিশ্রিত জল, গৃহস্থলীর ডিটারজেন্ট ও সাবান মিশ্রিত জল গিয়ে পড়লে তা জলজ আগাছা ও শ্যাওলার দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে জলাশয়ে থাকা জলজ প্রাণীদের অক্সিজেনের ঘাটতির জন্য মৃত্যু ঘটে। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। এরপর 5 বলেছে মাটি দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখো। দেখো, উত্তর হবে 1 প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে, আর 2 কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। এরপর 5-6 বলেছে ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর হবে লন্ডন অববাহিকার শহরগুলির প্রয়োজনীয় কৃষিজাত ও পশুজাত সামগ্রীগুলি রোজ ট্রাকে করে নিকটবর্তী গ্রামীণ এলাকাগুলি থেকে এনে সরবরাহের ব্যবস্থাকে বলা হয় ট্রাক ফার্মিং। এরপর 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার আগে তোমাদের অনুরোধ করব, ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, 1 বলেছে অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরা পাশে অক্ষরেখার চিত্রটি দেখে নাও, এইভাবে আঁকবে। আর বৈশিষ্ট্যগুলি হলো 1 অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার, আর 2 অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরালে অবস্থান করে। এবার 6-2 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দেখো, 1 হবে কোনো স্থানে বাতাসের উষ্ণতা কম হলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়, অন্যদিকে কোনো স্থানে বাতাসের উষ্ণতা বেড়ে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 উচ্চচাপীয় অবস্থা মেঘমুক্ত ও পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, অন্যদিকে নিম্নচাপীয় অবস্থা দুর্যোগপূর্ণ ও অশান্ত আবহাওয়াকে নির্দেশ করে। 3 উচ্চচাপীয় অবস্থা সাধারণত একটি দীর্ঘ সময় ধরে বিরাজ করে, কিন্তু নিম্নচাপীয় অবস্থা সাধারণত একটি স্বল্প সময় ধরে বিরাজ করে। 4 প্রধানত উচ্চ অক্ষাংশের দেশগুলিতে বায়ুমণ্ডলে উচ্চচাপীয় অবস্থা দেখা যায় বছরের অধিকাংশ সময়ে, অন্যদিকে প্রধানত নিম্ন অক্ষাংশের দেশগুলিতে সারা বছর ধরে বায়ুমণ্ডলে নিম্নচাপীয় অবস্থা গড়ে উঠতে দেখা যায়। এরপর 6-3 বলেছে নদী কাকে বলে? একটি আন্তর্জাতিক নদী ও একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। দেখো, উত্তর হবে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি এবং একটি আন্তর্জাতিক নদী হলো সিন্ধু। এরপর 6-4 বলেছে জল দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম উল্লেখ করো। দেখো, 1 হবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাকফুট রোগ হয়, 2 ফ্লুরাইড দূষণের কারণে ফ্লোরোসিস রোগ হয়, আর 3 জলে পারদ ও ক্যাডমিয়াম দূষণের কারণে যথাক্রমে মিনামাটা ও ইটাইটাই রোগ হয়। এরপর
ছয়ের 5 বলেছে স্টেপ ও তৈগা কাকে বলে? উত্তর হবে ইউরোপের মধ্য ও পূর্বাংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে ওঠা বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলটিকে বলা হয় স্টেপ। অন্যদিকে ইউরোপ মহাদেশের উত্তর পূর্ব দিকে অর্থাৎ রাশিয়ার উত্তর দিকে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল তৈগা। 6 বলেছে পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়? উত্তর হবে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমিতে পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন রকমের পশুখাদ্য চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে সেখানে নানা প্রকারের শস্য ও ফুলের চাষ করা হয়। এরপর 7 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7 ঋতু পরিবর্তন হয় কেন? দেখো উত্তর হবে পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান দুটি কারণ হলো 1 পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, আর 2 সূর্যের আপাত বার্ষিক গতি। দেখো পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করার জন্য সূর্যের আলো সর্বত্র সমানভাবে পৌঁছায় না। পৃথিবী তার কক্ষপথের বিশেষ অবস্থানের জন্য সূর্যের রশ্মি যখন উত্তর গোলার্ধে লম্বভাবে আপতিত হয় তখন সেই গোলার্ধে গ্রীষ্মকাল সৃষ্টি হয় এবং দক্ষিণ গোলার্ধে তখন সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হওয়াতে শীতকালের আবির্ভাব ঘটে। আবার যখন পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে পৌঁছায় তখন সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে লম্বভাবে আপতিত হয় আর সেই গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় আর তার বিপরীত গোলার্ধে শীতকাল বিরাজ করে। আবার সূর্য তার অবস্থান থেকে পৃথিবীর সাপেক্ষে উত্তর ও দক্ষিণে 23.5 ডিগ্রি অক্ষরেখা অবধি ওঠানামা করে। এটাই হলো সূর্যের আপাত বার্ষিক গতি। উত্তরায়ণের সময় সূর্যরশ্মি উত্তর গোলার্ধের দিকে অধিক লম্বভাবে আপতিত হওয়াতে সেই গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। আবার দক্ষিণায়নের সময় সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে অধিক লম্বভাবে আপতিত হওয়াতে সেই গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে এবং উত্তর গোলার্ধে তখন শীতকাল বিরাজ করে। এরপর 7 বলেছে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। দেখো এর উত্তরটা হবে 1 বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বেরও পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়। আবার বায়ু শীতল হলে বায়ু সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। 2 ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ ও উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, তাই আর যত উপরের দিকে ওঠা যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। 3 বায়ুর আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর চেয়ে হালকা হওয়াতে বায়ুর চাপও কম হয়। আবার বায়ুতে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকার জন্য আবহাওয়া অশান্ত হয়ে ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়াতে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। আর 4 হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়, তাই নিম্নচাপের সৃষ্টি হয়। এই জন্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি বলে এই অঞ্চলের বাতাস 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এইভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং 2 ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়। 7 বলেছে নদী দ্বারা সৃষ্ট
যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। দেখো, নদী দ্বারা সৃষ্ট তিনটি ভূমিরূপ হলো ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত, 2 হচ্ছে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, এবং 3 হচ্ছে জলপ্রপাত। দেখো, আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীর উপনদীর সংখ্যা কম থাকায় নদী উপত্যকায় জল ও শিলার যোগান পর্যাপ্ত থাকে না। অথচ নদীর ঢাল খুব বেশি হওয়াতে নদীর জলের প্রচণ্ড স্রোত থাকে। এই অবস্থায় নদীখাতের পাশের দিকের চেয়ে নিচের দিকের ক্ষয়কাজ বেশি হয়, ফলে নদীখাত ইংরেজি আয়ের মতো দেখতে হয়। আর 2 হচ্ছে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত নদীর পার্বত্য প্রবাহের দ্বিতীয় অবস্থায় ইংরেজি আয় আকৃতির উপত্যকার দুপাশ ধস ও বৃষ্টির জল বা আবহবিকারজনিত কারণে ক্ষয় পেয়ে নদী উপত্যকা অনেকটা চওড়া হয়ে গিয়ে ইংরাজি ভি এর মতো দেখতে হয়। আর 3 হচ্ছে জলপ্রপাত নদীর গতিপথে শক্ত আর নরম শিলা অনুভূমিকভাবে থাকলে নদী নরম শিলাকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম শিলার মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। এরপর সাথে 4 বলেছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। দেখো, এর উত্তর হবে 1, উত্তর গোলার্ধের একদম স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থান করার জন্য সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। 2, এই মহাদেশের 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়াতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাই এই মহাদেশের মানুষেরা বেশ কর্মঠ হয়। 3, উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে শীতকালেও এই মহাদেশের উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে, ফলে বাণিজ্যিক লেনদেন বন্ধ হয় না। 4, সরলবর্গীয় বনভূমির প্রাচুর্যতার কারণে এই মহাদেশে কাগজ ও কাষ্ঠ শিল্পে উন্নত। 5, খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদির কারণে এই মহাদেশ হল পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। 6, বাণিজ্যিক মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, পশুপালন ইত্যাদির জন্য এই মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্য। এরপর 7 5 বলেছে পর্বত, মালভূমি ও সমভূমির মধ্যে একটি তুলনামূলক আলোচনা। দেখো, এর উত্তরটা 1, পার্বত্য অঞ্চলগুলির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারেরও বেশি, কিন্তু মালভূমি অঞ্চলগুলির গড় উচ্চতা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 900 মিটারের মধ্যে। আবার সমভূমি অঞ্চলগুলির গড় উচ্চতা হয় 300 মিটারেরও কম। 2, পার্বত্য অঞ্চল থেকে বরফ গলা জলে পুষ্ট খরস্রোতা ও চিরস্থায়ী নদীগুলির সৃষ্টি হয়, কিন্তু মালভূমি অঞ্চল থেকে বর্ষা জলে পুষ্ট নদীগুলির সৃষ্টি হয়। তবে সমভূমি অঞ্চলগুলি থেকে সচরাচর নদীর সৃষ্টি হয় না। 3, পার্বত্য অঞ্চলে ধূসর বর্ণের পর্জল মৃত্তিকা দেখা যায়, আবার মালভূমি অঞ্চলে লোহিত বা ল্যাটেরাইট মৃত্তিকার প্রাধান্য দেখা যায়। তবে সমভূমি অঞ্চলে উর্বর পলল এবং দোআঁশ মৃত্তিকা দেখা যায়। 4, পার্বত্য অঞ্চলে প্রধানত সরলবর্গীয় অরণ্যের প্রাধান্য দেখা যায়, অন্যদিকে মালভূমি অঞ্চলে প্রধানত পর্ণমোচী অরণ্যের প্রাধান্য দেখা যায়। তবে সমভূমি অঞ্চলে মিশ্র প্রকৃতির অরণ্যের প্রাধান্য বেশি দেখা যায়। 5, পার্বত্য অঞ্চলের প্রধান অর্থনৈতিক ভিত্তি হল বাগিচা কৃষি এবং পর্যটন, অন্যদিকে মালভূমি অঞ্চলের প্রধান অর্থনৈতিক ভিত্তি হল খনিজ উত্তোলন ও খনিভিত্তিক মাঝারি শিল্প, আবার সমভূমি অঞ্চলের অর্থনীতির প্রধান ভিত্তি হল কৃষিকাজ ও শিল্প। আর 6, পার্বত্য অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম, মালভূমি অঞ্চলে জনঘনত্ব হয় মাঝারি এবং সমভূমি অঞ্চলে জনঘনত্ব হয় সবচেয়ে বেশি। এরপর 8 বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ইউরোপের মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। দেখো, 1 বলেছে লন্ডন। তোমরা দেখছো ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে যে দ্বীপটি রয়েছে পশ্চিম দিকে, তার নিচে লন্ডনকে লাল বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এরপর 2 বলেছে ভলগা নদী।
তোমরা একবারে পূর্ব দিকে দেখো, মধ্য ইউরোপ থেকে নীল রঙের লেখা দিয়ে ভলগা নদীকে দেখানো হয়েছে। 3 রুর শিল্পাঞ্চল, এটা তোমরা পশ্চিম ইউরোপে দেখো, কমলা রঙে প্যাচ করে রুর শিল্পাঞ্চলকে দেখানো হয়েছে। 4 হচ্ছে ল্যাডোগা হ্রদ, এটা তোমরা উত্তর দিকে দেখো, জলের চিহ্ন দিয়ে ল্যাডোগা হ্রদকে দেখানো হয়েছে। আর 5 হচ্ছে আল্পস পর্বতমালা, এটা দেখো দক্ষিণ দিকে একটা গাঢ় বাদামি রেখা দিয়ে আল্পস পর্বতকে দেখানো হয়েছে। তাহলে এই মডেল পেপারের সমস্ত সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।